মোহাম্মদ সজীব ভুইয়া তার এপিএসে ৩১২ কোটি, তাইলে মন্ত্রীর কত? ওই শেখ হাসিনা যখন বলছিল আমার ড্রাইভারেরই আছে ৪০০ কোটি, তখন তো আমরা দৌড়িয়ে নিয়েছিলাম যে শেখ হাসিনার আছে তাহলে ৪০০ লাখ কোটি। সজীবের এপিএসের যখন তাকে ৩১২ কোটি, সজীবের কত আছে? তো ২৪ তো আমি দেখেই ফেললাম, ৫ই আগস্ট তো দেখেই ফেললাম, আমি তো দেখেই ফেললাম ৫ই আগস্ট। যারা ছেলেরা যারা ৫ই আগস্টের সময় বলছে সবাইকে জীবন দেও, তারা কেউ একজনের জীবন তো দেয়ই না, একজনের গায়ে একটা গুলিও লাগে নাই, একজনের গায়ে একটা আচরও লাগে নাই। তারা সব ছিল সমন্বয়ক। তারা কে কী করতেছে তো দেখতেছি। আপনি আমার সঙ্গে এখন চলেন, রাত্র ১১টার থেকে রমনা পার্কের পাশ দিয়ে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে শুধু পাইবেন পেপারের কাগজ বিছায়া, ওই যে পত্রিকার কাগজ বিছিয়ে শত শত মানুষ মন্ত্রীপাড়ার সামনে দিয়ে ঘুমায় থাকে। সেই দেশে আমার ৫ই আগস্টের একটা সন্তান, যার কোনো চাকরি নাই, যার কোনো ইনকাম নাই, সে ৪ কোটি টাকা দামের গাড়ি চালায়। তা আমি তো ৫ই আগস্ট দেখে ফেললাম। সে বাড়িতে গেলে তার ১৫০ গাড়ি লাগে, তার দেশে গেলে ১০০-এর উপরে গেট করতে হয়। তার শুনি এখন ওই যে বইয়ের ছাপার টাকার থেকে তাদের একজন শুধু, তার নাম বোধহয় তানবীর, দেখতে মনে হয় আল্লাহ রসুলের একবার প্রেরিত পুরুষ, তার নাম তানবীর, সে ৪০০ কোটি টাকা মারে দিছে। আমার তো দম বন্ধ হয়ে যেতে চায়। ৪০০ কোটি, ৪০০ কোটি, ৪ কোটি টাকা জীবনে দেখি নাই। ৪০ লক্ষ টাকা একসাথে আমি যে দেখি, আমি দেখে থাকি ৪০ লক্ষ টাকা একসাথে আমরা, আমার সন্তানরা সহ যাতে আমার সবার মৃত্যু হয়, যদি আমি ৪০ লক্ষ টাকা একসাথে দেখে থাকি। আমি মুক্তিযোদ্ধা হিসাবে বলতে তোর ৪০০ কোটি টাকা। আমি একটা যুদ্ধে, কালনি কুশিয়ারার যুদ্ধে ১৭০ জন পাক বাহিনী ধরছি। আমি ফজলুর রহমান বলছি তো, আমি কমান্ডার হিসাবে যুদ্ধ করছি। ১৭০ জন পাক বাহিনী ধরছি ৯ই ডিসেম্বর ১৯৭১ সন। ২২,০০০ মন চাউল গম পাইছি, ৩টা স্টিমারের মধ্যে ১২০০ রাইফেল পাইছি। সুনামগঞ্জের যত লুট করে যত টাকা পয়সা আনছিল সব আমার হাতে ধরা পড়ছে। পরের দিন আইসা, শিলং থেকে আইসা, গুয়াহাটির থেকে আইসা ইন্ডিয়ান বিমান বাহিনী সেই স্টিমারগুলো আমি যখন ধরছি ডুবাইয়ে দিছে, বোমবাড়িগুলো সবাই জানে। হাজার হাজার মানুষ এখনো জীবিত আছে, সেই কিচ্ছা আছে, আমার রূপ কাহিনী আছে। সেই চাউল আমার বাড়িতে যখন আমার নদীর ঘাটে ৫,০০০ মন চাউল ডুবাইয়ে তোলা হয়েছে, তখন আমার ঘরে ১ সের চাউল নাই। আমার বাবা বলছে কিরে ফুত, আমারে পুত ডাকতো, চাউল তো নাই ঘরে। আমি বলছি বাবা চাউল বাকি কি নাই না, বাজার থেকে খাও। ৫,০০০ মন চাউল তখন আমার ঘাটে আছে। ইটনার ঘাটে আমার ১০,০০০ মন চাউল আছে। আমার জয়সিদ্ধির ঘাটে ৫,০০০। সেই চাউল রাইখে আমি ১ সের চাউল কিনে খাইছি। আমার নাম ফজলুর রহমান। ফকিন্নির পুতেরা যে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এটা আমাকে কি ধরতে হবে যে হাসিনা শাসনের চেয়ে ৫ই আগস্টের যে জয়, সেই জয়ের পরে বেশি ভালো কাজ হয়েছে নাকি আমাদের? শেখ হাসিনার সরকারের ছিল গোয়ার্তুমি এবং স্বৈরাচারী কথাবার্তার রাজনীতি। আর এইখানে চলছে চালাকি মুনাফিকি, মনে একরকম মুখে আর একরকম। হ্যাঁ, এবং ওই যে ওর মতো আর কি, ওই গ্রাম্য দলাদলিতে যেমন বাটপার লোকেরা, গ্রামের যে টাউট লোকেরা বলে আমি তোরা না করব, এই মারামারি করিস না, কিন্তু কাজ যেটা করার তোরা ওইটা করে ফেলবে। আমি কিন্তু তোরা না করব, কিন্তু না কিন্তু শুনবে না তোরা। এইগুলা হলো এক ধরনের বাটপারি কথাবার্তা। আবারকালে হয়েছে ১ মাস। এনসিপি দল হিসাবে ছিল না, তারা তখন সংস্থা হিসাবে ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কারী। রাষ্ট্রপতিকে যেখানে ৬০ লাখ লোক হয়েছিল, আমি যদি বলি যেখানে মিলিয়নস অফ লোক হয়েছিল শেখ হাসিনাকে সরাবার জন্য ৫ই আগস্ট পর্যন্ত ১ মাস, সেখানে তাইলে রাষ্ট্রপতি সরাবার মিছিল করার জন্য ৫,০০০ লোক হলো না কেন? এখন তো দেখতেছি আমি পয়লা বৈশাখে এত আনন্দ ফুর্তি করার জন্য এত পোস্ট পাস করে, এত প্রচার প্রপাগান্ডা করে, মিটিং করে, শহীদ মিনারে নেতারা লাইন ধরে দাঁড়ায় আছে, সুন্দর সুন্দর পোশাক পরিয়া, কল্পনাও যা করে না জীবনে, সামনে ৬০ জন লোক নাই।
তাদের এত বড় বড় কথা, তাদের তো এই ছেলেপেলেগুলার তো উপলব্ধি হওয়া উচিত। আমি অন্য কথা বলে আমার সন্তান, এদেরকে আমি লজ্জা দিব না, এদের তো উপলব্ধি হওয়া উচিত এদের পিছনে কেউ নাই। এবং আমি আপনাকে বলি, এই সরকারের যদি ডাইরেক্ট সমর্থন তারা না পায়, যে অবস্থা এখন বাংলাদেশে চলছে তাদের ব্যাপারে, তারা তো মাকে দেখার জন্য গ্রামের বাড়িতে যেতে পারবে না, পুলিশ লাগবে 50 জন এক একজনের পিছনে, তারা গ্রামের বাড়িতে যেতে পারবে না। তিনটা জিনিস খুব এই দেশে খুব হবে আগামী দিনে, ঘৃণিত হবে বা হাস্যরসের ব্যাপার হবে। একটা হইল সংস্কার, আর একটা হলো সমন্বয়ক। এই দুইটারই তারা হইল প্রতিনিধি। এটা খুব হাস্যরসের ব্যাপার হবে এবং এদেরকে মানুষ খুব সাংঘাতিকভাবে, বেশি না একটু অপেক্ষা করেন, সাংঘাতিকভাবে মানুষ এদেরকে গ্রামে গঞ্জে বলেন, সাধারণ মানুষ বলেন, এই গালি দিলেও বলবে, আরে তুই তো সমন্বয়কারীর মতো কথা বলতেছিস রে। এই কথাটা কিন্তু আইসা পড়বে। সংস্কার তো হাস্যরসের কারণ এখনই হয়েছে, হাস্যরসের কারণ তো হয়েই গেছে। সংস্কারটা হলো একটা অজুহাত হিসাবে মানুষ বলবে, আরে তুই আমার টাকাটা দিবি না, তুই তো সংস্কারের মতো কথা বলস। অর্থাৎ অজুহাতমূলক কোনো কথা বলে একটা নির্দিষ্ট একটা সঠিক জিনিসকে প্রলম্বিত করা বা তাকে পিছিয়ে দেওয়া। অর্থাৎ সংস্কারের বর্তমান অর্থটাই হলো যাতে এই দেশে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে সঠিক সময়, একটা নির্দিষ্ট সময়, যে সময়টা জনাব ইউনূস সাহেব বলেছিলেন ডিসেম্বর, এইটা যাতে প্রয়োগ করতে না পারে, সেই জন্য ওই সংস্কারটা হলো একটা বাহানা। এবং আগামী দিনে বাহানাকে মানুষ সংস্কার হিসাবে তুলনা করবে বা সংস্কারকে মানুষ বাহানার সঙ্গে তুলনা করবে, অজুহাত যাকে বলা হয়। এই দুইটি সমন্বয়ক এবং সংস্কার দুইটা জিনিস খুব অপ্রিয় শব্দ হিসাবে বাংলাদেশে থেকে যাবে এবং তার